অনেকে আমাকে প্রশ্ন করছেন যে মায়ের ডাক পত্রিকা বন্ধ করে আপনি আজকাল দুই একটা ভিডিও ছাড়ছেন, মাঝে মাঝে ইউটিউবে চ্যানেল করেছেন মায়ের ডাক টিভি, সেখানে মাঝে মধ্যেই একটা দুটো করে ভিডিও ছাড়ছেন। তো এরকম করলে তো আমরা কি দেখব, কি জানবো? আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাই। তো আপনি বাংলাদেশের ওপরে দীর্ঘদিন কাজ করেছেন, এখনো করছেন। আপনার কি মনে হয় বাংলাদেশের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কি মনে হয় যদি একটু বলতেন? তাই ভাই, ফোনে তো এগুলো বলা যায় না, সবাইকে এক এক করে বলা তো সম্ভব নয়। আপনাদের জন্য এটা নিয়ে একটা ভিডিও করে আমি ছাড়বো, আপনারা ভিডিওটা দেখে নেবেন। সত্যি তো বাংলাদেশের অবস্থা কি? 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের অবস্থা সত্যি খুবই শোচনীয়। সেখানে রাজনৈতিক অস্থিরতা, দ্রব্যমূল্য আগুন বলতে পারেন, মানুষ হাত পেটা খেয়ে আছে। চালের কেজি শোনা যায় 110-120 টাকা কেজি, আলু 80-90 টাকা কেজি, পেঁয়াজ প্রায় 200 টাকা কেজি। মানুষ খাবে কি? যারা গরিব মানুষ তাদের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশে ফোনেও যোগাযোগ হচ্ছে, তারাও বলছে আমাদের অবস্থা দাদা খুব খারাপ। আসলে প্রকৃতপক্ষে একটা দেশের উন্নয়নের জন্য যেটা দরকার সেটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচন করা, এগুলো দরকার। এগুলো যে দেশে না থাকে সে দেশের উন্নয়ন ওগুলো সব স্বপ্নে দেখার মতো। তো যাই হোক, বাংলাদেশে এখন যা অবস্থা তাতে সরকারের মধ্যে যারা এই যে আপনার অন্তর্বর্তী সরকার এই 100 দিনেই গর্ভবতী সরকারে দাঁড়িয়ে গেছে। মানুষ যেভাবে গালিগালাজ বিরোধিতা করছে, প্রশাসনের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে গেছে, সামরিক বাহিনী প্রশাসন তারা দ্বিখণ্ডিত হয়ে গেছে একরকম। তাতে অন্তর্বর্তী সরকার, এই যে ইউনূসের সরকার, এখন এটাকে আর অন্তর্বর্তী সরকার বলা যায় না, এটার পাকিস্তানের সন্তান পেটে নিয়ে গর্ভবতী সরকার হয়েছে। ইউনূস অ্যাকচুয়ালি সুদখোর। তিনি গ্রামীণ ব্যাংকের এমডি, টাকা ছাড়া কিছু জানে না। থাকতেন বিদেশে, এখানে এসে হঠাৎ করে রাজভাগ্য এসে গেছে। তিনি রাজা থেকে মহারাজ নয়, এখন রাজাধিরাজ হয়ে গেছে। তিনি পাকিস্তানকেই ভালোবাসেন, বরাবরই তিনি সাম্প্রদায়িক এবং সন্ত্রাসবাদী। তার যে চরিত্র, সে চরিত্র আমরা কেউ পূর্বে ধরতে পারিনি। কলকাতায় চিটাগাং সম্মেলনী নামে এক সম্মেলনী, ইউনূসকে ডেকে এনে 1 কুইন্টাল শুটকি মাছের তরকারি রান্না করে মানুষকে খাইয়েছিলেন। কোথায় গেলেন? আপনাদের ইউনূসকে ভালোবাসা, সে ইউনূস আজকে ভারত বিরোধী, সে ইউনূস আজকে হিন্দু বিরোধী। আপনারা কোথায় গেলেন? একটু তাকিয়ে দেখুন। আসল কথা, চট্টগ্রাম থেকে পালিয়ে এসে সেই জ্বালাটা ভুলে গেছেন, সেকুলার হয়ে গেছেন। ও দেশ থেকে যারা পালিয়ে আসে এ দেশে, মানে বিশেষ করে বাংলাদেশ থেকে পালিয়ে এসে এপারে এসে তারা বেশি সেকুলার হয়। এটা একটা ব্যাধি, ম্যানিয়া ব্যাধি। তো এই অবস্থায় যদি বাংলাদেশ আপনার গৃহযুদ্ধের দিকে যায়, সোমালিয়ার মতো হয়, বা অন্য পৃথিবীর বিভিন্ন দেশে, কিছু দেশে যে গৃহযুদ্ধ চলছে সেই পরিস্থিতি যদি যায়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে? হ্যাঁ, এ দেশে গৃহযুদ্ধের জন্য কোনো দেশের সাহায্য দরকার হবে না, কারণ অস্ত্র, আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ দেশের ভিতরেই অনেক আছে। আমি 2020 সালে
বাংলাদেশের একজন মুসলিম সাংবাদিকের সাথে আমার কথা হয়েছিল। তিনি খুব উঁচুদরের সাংবাদিক। তা তিনি আমাকে কিছু তথ্য দিয়েছিলেন, সেই তথ্যগুলো আমি বলছি। আমার দেওয়া তথ্য নয়, তার দেওয়া তথ্য। যে কোনো কারণেই হোক তার নামটা উল্লেখ করব না, কারণ নাম যদি উল্লেখ করি তাহলে তার জীবন সংশয় হবে। সেখানে তিনি বলছেন যে দেখুন, বাংলাদেশে ৭১ সালের যুদ্ধের পর, মুক্তিযুদ্ধের পর অনেক অস্ত্র পাবলিকের কাছে রয়ে গেছে। বিশেষ করে পাকিস্তানি বাহিনীর কাছ থেকে, রাজাকারদের কাছ থেকে যেসব অস্ত্র মুক্তিযোদ্ধারা দখল করেছিল, সেসব অস্ত্র কিন্তু বাংলাদেশের সরকারের হাতে কেউ জমা দেয়নি। আমরাও দেখেছি ৭২ সালে নারায়ণগঞ্জের একটি বাড়ির উঠোন থেকে একটা আস্ত ট্যাঙ্ক, মাটি খুঁড়ে সেই মাটির নিচে একটা আস্ত ট্যাঙ্ক, পেট্রোল ট্যাঙ্ক, পাকিস্তানিদের দখল করা ট্যাঙ্ক মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। পরে অবশ্য নিরাপত্তা বাহিনীর লোকজন যে সেই ট্যাঙ্কটাকে মাটি খুঁড়ে উদ্ধার করে নিয়ে আসে। যাই হোক, এই মুহূর্তে কত অস্ত্র আছে তাহলে বাংলাদেশে? বাংলাদেশে কমপক্ষে 11 লক্ষ অস্ত্র বাংলাদেশের পাবলিকের হাতে আছে, যা সেনাবাহিনীর হাতে নেই। শুধু পাকিস্তানি বাহিনীর কাছ থেকে, যুদ্ধে পরাজিত বাহিনীর কাছ থেকে দখল করা অস্ত্র নয়, চালনা বন্দরে জাহাজ, পাকিস্তানি অস্ত্রবোধাই জাহাজ লুট হয়েছিল প্রথম দিকে, ৭১-এর প্রথম দিকে। তারপর চট্টগ্রাম বন্দরে যে জাহাজ লুট হয়েছিল, অস্ত্র ভর্তি জাহাজ, সে জাহাজের অস্ত্র কি জমা পড়েছে বাংলাদেশ সরকারের কাছে? একেবারেই না। তার সবটাই পাবলিকের হাতে রয়ে গেছে। এখন ঘটনা হলো, যদি এই অবস্থা হয়, কোনোভাবে যদি এই অবস্থায় যে দাঁড়ায়, গৃহযুদ্ধের দিকে দাঁড়ায়, তাহলে কিন্তু প্রচণ্ড রক্তক্ষয় হবে। সে রক্তক্ষয় কেউ প্রতিরোধ করতে পারবে না। ইউনূস প্রকৃতপক্ষে যে মানুষটি এখন একেবারে সন্ত্রাসবাদের গুরুদেব, তিনি এখন বাংলাদেশের সন্ত্রাসবাদের গুরুদেব হয়ে বসে আছেন। আল কায়দা বলুন, পাকিস্তানের সন্ত্রাসবাদী বলুন, সবই তার হাতের মুঠোয়। তার ১ নম্বর শত্রু হচ্ছে ভারতবর্ষ, ২ নম্বর শত্রু হচ্ছে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তাদেরকে তাড়িয়ে দিতে পারলেই মোটামুটি তার সব কাঁধের ভূত নেমে যায়, এরকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুদের ওপর কিভাবে অত্যাচার হচ্ছে, এগুলো প্রতিদিনই আপনারা দেখছেন। যারা সরকারি চাকুরি করতেন, শিক্ষকতা করতেন, অধ্যাপনা করতেন, তাদেরকে ধরে, জোর করে ধরে মৌলবাদীরা স্বাক্ষর করিয়ে তাদেরকে পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করছে, এবং সাথে সামরিক বাহিনীও দেখা যাচ্ছে। তাহলে অবস্থাটা বুঝুন, সেখানে অবস্থাটা কি। এই অবস্থায় বাংলাদেশের হিন্দুরাও কিন্তু বসে নেই। তারাও একটা গণ আন্দোলন, শান্তিপূর্ণ গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে, কারণ তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আগে যেমন অত্যাচার হলে ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে পারত, এখন ভারত সরকার একটি লোককেও ভারতে আর ঢুকতে দেবে না। সেটা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, একটি মানুষের দায় ভারত সরকার নেবে না। কারণ ভারত সরকার কিন্তু বুঝতে পেরেছে যে এই যে মানুষের দায় আমরা নিচ্ছি, সমগ্র বাংলাদেশের বিস্ফোরণ যেটা ঘটেছে, সেই মানুষগুলোকে ভারতে পাঠিয়ে দিচ্ছে সরকার সুকৌশলে। এই বাংলাদেশ সরকার সুকৌশলে কাজগুলো করছে। যতবার আপনি দেখবেন বাংলাদেশে রাজনৈতিক অসন্তোষ সৃষ্টি হয়, ততবারই হাজার হাজার নয়, লাখে লাখে মানুষ তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায়। বিদেশে, বিশেষ করে ইউরোপে পালিয়ে যেয়ে, আমেরিকায় পালিয়ে যেয়ে সেখানে চাকরি বাকরি করে তারা দিব্যি ভালো আছে, টাকা পয়সা বাংলাদেশে পাঠাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের একটা কৌশল, বিদেশি মুদ্রা অর্জনের
একটা কৌশল, এটাকে বাংলাদেশ সরকার মনে করে বা বলে জনশক্তি রপ্তানি। এটাকে বাংলাদেশ গভর্নমেন্ট বলে জনশক্তি রপ্তানি। মানে পয়দা করো, ফয়দা ওঠাতে বিদেশে এক্সপোর্ট করো। অবশ্য এবার এই হাসিনা সরকার পতন ঘটার পরে 40,000 বাংলাদেশি ইউরোপে যে আশ্রয় নিয়েছিল একটিকেও তারা রাখেনি। তারা বলেছে আপনা আপনা দেশ মে চলে যাও, এখানে আর তোমাদের জায়গা হবে না। ঠিক ভারতের স্ট্যান্ড, ভারত যে নীতি গ্রহণ করেছে ইউরোপও সেই একই নীতি গ্রহণ করেছে। কারণ এরা বুঝে গেছে যে বাংলাদেশ তাদের জনসংখ্যা বৈধভাবে রপ্তানি না করে অবৈধভাবে বিদেশে এদেরকে রপ্তানি করছে। তারা ওখানে যে তারা যে ভদ্র নম্রভাবে থাকা তাও নয়, তারা সেখানে যে গুন্ডামি, বদমাইশি, জালিয়াতি, জোট চুরি ইত্যাদি এগুলো করছে। কারণ এদের চরিত্র তো ভালো নয়। এর আগে আপনারা জানেন 7 জন বাংলাদেশিকে সৌদি আরব একেবারে দুবাইয়ের প্রকাশ্য স্থলে সেখানে আপনার শিরচ্ছেদ করেছে অপরাধীদের। সৌদি আরব কিন্তু মুসলিম রাষ্ট্র, শুধু মুসলিম রাষ্ট্র নয়, ইসলামের উৎস সৌদি আরব থেকে। সৌদি আরবের ইসলাম আর বাংলাদেশের ইসলাম কিন্তু এক নয়। সৌদি আরবের ইসলাম আমাদের ভারতবর্ষের মুসলমানদের ইসলাম সেটা এক নয়। সেখানে কঠোরভাবে আইন রক্ষা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সেখানে তারা কঠোরভাবে পালন করে। সৌদি আরবে বিদেশিদের এত হৈ হৈ কাণ্ড রই রই সেখানে চলে না। সৌদিদের বিষয়ে তাদের দেশের নাগরিকদের ক্ষেত্রে যতটা স্বাধীনতা ভোগ করতে পারে সেই দেশের নাগরিকরা, বিদেশিদের ততটা সেখানে ভোগ করতে দেওয়া হয় না। যাই হোক, এখন ইউনিস কিন্তু পাকিস্তানের ISI পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে। ইউনুস চাইছে এখন বাংলাদেশে একটা বড় রকমের গৃহযুদ্ধ হোক, আর গৃহযুদ্ধ হলেই তিনি ভারতে, প্রতিবেশী ভারতে জনসংখ্যা তিনি রপ্তানি করতে পারবেন, অনেকটা তার দায়মুক্ত হবে। এবং ইউনুস চাইছে শুধু ভারতে নয়, পাশাপাশি বার্মা, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা, থাইল্যান্ড এ সমস্ত দেশগুলোতেও একটা বিশৃঙ্খলা, চরম একটা সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতা, এই কয়টা রাষ্ট্রে দক্ষিণ এশিয়া পুরো এরিয়াটা, পুরো এলাকাটাই তিনি সন্ত্রাস এক্সপোর্ট করতে চাইছেন। যাই হোক, এখন এ বিষয়ে ভারত সরকার কি ভাবছে আমরা জানি না। ভারত সরকারের ভাবনা আমরা বলতে পারবো না। তবে একটা জিনিস আমাদের বলার আছে, বাংলাদেশিদের তাদের যদি দুঃখ, দুর্দশা, অভাব, অনটন থেকে বাঁচতে হয় তাহলে যত দ্রুত সম্ভব এই যে গর্ভবতী পাকিস্তানের গর্ভবতী সরকার, এই সরকারকে উপড়ে ফেলে দিতে হবে, বাংলাদেশের মাটি থেকে উপড়ে ফেলে দিতে হবে। না হলে কিন্তু ভবিষ্যতে অপরকে মারাচ্ছে তারাই বেশি মরবে, এবং তারা মরবে যে তাদের দেশের মানুষের লোকের হাতেই তারা মরবে, এ ব্যাপারে কোনো আমার সন্দেহ নেই। তাই যত সম্ভব, যত দ্রুত সম্ভব এটাকে উপড়ে ফেলার দরকার। দেশের ব্যাংকের টাকা পয়সা তো লুট হচ্ছেই। এই যে উপদেষ্টা নামক যারা আছে তারা মির্জাফর, এই মির্জাফরদের এখনই না সরাতে পারলে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হবে। মায়ের ডাক টিভিতে দেখলেন আপনারা, আমি সুভাষ বলছি, আপনারা আপনাদের মতামত জানাবেন। নমস্কার।